জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন, এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল ৯টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন চীনা বিশেষজ্ঞ দল। আহত ও দগ্ধদের পর্যবেক্ষণ শেষে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন তারা। সিঙ্গাপুর ও ভারতীয় দলের সাথে দিচ্ছেন সমন্বিত চিকিৎসা। এদিকে হাসপাতাল চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিমান বাহিনী রাখছে কড়া নজরদারি। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ১০ বছরের আইমানও চলে গেল না ফেরার দেশে। শুক্রবার সকাল ৯:৩০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৪৫% দগ্ধ হয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে আজ শুক্রবার সকাল ১০টায় হালনাগাদ তথ্য অনুযায়ী মাইলস্টোনের হৃদয় বিদারক এই ঘটনায় মারা গেছে ৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫১ জন। এদিকে সিআইডি ফরেন্সিক ডিএনএ ল্যাবে ৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলো ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া। শনাক্ত হওয়া হতভাগ্যদের পরিবারকে সিএমএইচএ হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যুদ্ধবিমান দুর্ঘটনার পঞ্চম দিনেও উত্তরার মাইলস্টোন স্কুলের সামনে এখনও যেন ভেসে বেড়াচ্ছে আগুন, আতঙ্ক আর মৃত্যুর বিভীষিকার মুহূর্তগুলো। পোড়া ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন বহু মানুষ। আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন তারা। এদিকে নিহত একটি পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আফজাল হোসেনের রিপোর্ট। হৃদয় বিদারক বিমান দুর্ঘটনার পঞ্চম দিনেও উত্তরার মাইলস্টোন স্কুলের সামনে এমন ভিড় করছেন সাধারণ মানুষ। মানুষের বাড়তি উপস্থিতির ফলে দুর্ঘটনাস্থলের নমুনা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অনেকে ঢাকার বাইরে থেকে মাইলস্টোন স্কুলে এসেছেন, তবে আহত ও নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন তারা। কণ্ঠে ছিল আহতদের জন্য দোয়া। আমার এখনো খারাপ লাগতেছে, আমার খালি বাসতেছে, গিলি খালি বাসতেছে। ঘুমাই থাকলে ঘুমাইতে জায়গাও মনে গিলি খালি দেখি আমি। যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, এটা আসলে সারা দেশ, সারা বিশ্বে আমি মনে একটা নাড়া দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা এটাকে সুষ্ঠু তদন্ত করে এটার একটা সুষ্ঠু বিচার জাতি যেন দেখতে পায়। আসলে যারা গার্ডিয়ান তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। এই বিদ্যালয়ে আসলে যা ঘটে গেল, আসলে এটা অনাকাঙ্ক্ষিত। আজকে ওই বাচ্চার বাপ মা যে কি হাল আল্লাহ পাক রাখছে, ওটা আল্লাহ নিজে জানেন। এটা তো আমার দেওয়ার মতন কিছু নেই, করার মতো কিছু নেই। দোয়া করি যে তারা ভালোভাবে সুস্থ হোক, তাদের যেন আর এরকম না হয়। এদিকে দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী রবিবার জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া রবিবার থেকে সীমিত আকারে শুরু হবে ক্লাস গ্রহণ। অন্যদিকে বিমান দুর্ঘটনায় নিহত একটি শিশুর পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, একটা ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠান তার দায় থেকে এড়িয়ে যেতে পারে না। আমার মনে হয় এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়টুকু তার উপর যেন বর্তায়, তার জন্য ততটুকু শাস্তি পাও না। হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝখানে না হয়। নিহত এবং আহতদের জন্য সারা দেশে মসজিদে জুমার নামাজের পর দোয়া এবং অন্যান্য ধর্মাবলম্বীরা সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির আরও বেশ কিছু ঝরে যাওয়া ফুলের মতো দেশবাসীকে আবেগে ভাসিয়ে ফরিদপুরের চিরনিদ্রায় শায়িত হল ৯ বছরের রাইসা মনি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ছাত্রী রাইসা বিমান বাহিনীর ফাইটার জেট দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার শোকাবহ পরিবেশে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট।
মাইলস্টোন স্কুলের স্কাই শাখায় আর কোনোদিন ফিরবে না ছোট্ট রাইসামণি। সে ফিরেছে এবার হাসপাতালের মর্গ থেকে মা বাবার হাত ধরে গ্রামের পথে, যেখানে তার বয়স থেমে থাকবে 9 বছরেই। ঢাকার ইটপাথরের শহরে ভর্তি হয়েছিল মাইলস্টোন স্কুলে। স্বপ্ন ছিল ডাক্তার হবে, প্রাণ বাঁচাবে মানুষের। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল বিমান বাহিনীর ফাইটার জেট থেকে ছড়িয়ে পড়া আগুনে। 3য় শ্রেণীর সেই মিষ্টি মেয়েটি আর কোনোদিন ক্লাসে বসবে না, না কোনো পিকনিকে যাবে, না কোনো শিক্ষা ভ্রমণে। রাইসার বড় বোন সিনথিয়া জানাচ্ছিলেন সেদিনের ভয়াবহতার কথা। যেখানে ঘটনাটা ঘটছে, মানে দিকে যে ঘটছে তার বাম সাইডে আমার বোনের ক্লাস চলছিল এবং দেখে পুরো ছারখার হয়ে গেছে। রাইসার বাবা শাহাবুল শেখ বলছিলেন মৃত্যু ফিরে পাওয়ার কথা। আল্লাহর উপর আমারই যে আমি ওই কোনো বানারা বলছে আবার আনার জন্য বানি আমি যাই আর আনতে পারিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানালেন প্রশাসনের পক্ষ থেকে সমবেদনার কথা। এবং এটি প্রত্যাশিত কারোই কাম্য না। আমরা রাইসার জন্য দোয়া করি, একই সাথে রাইসার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সকালে রাইসার মরদেহ নেওয়া হয় ফরিদপুরের বাজরা গ্রামে। সেটিই ছিল তার জীবনের শেষ যাত্রা। গ্রামের মানুষ অপেক্ষায় ছিল তাকে একবার দেখার জন্য। চারিদিকে নীরবতা, শুধু কান্নার শব্দ আর বুক ভাঙা হাহাকার। আলফাডাঙ্গাবাসী আজকে শোকাহত। এই মর্মাহত পরিবারের সকল মা বাবা এবং ভাই বোনদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। রাইসার মা ভেঙে পড়ছেন, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। মেয়ের মুখ মনে পড়লেই শোকের ছায়া পুরো মুহূর্ত একটি পরিবার নয়, ভারী করে তুলেছে পুরো গ্রামকেও। রাইসার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা বাংলাদেশে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আজ দেশের সকল মসজিদে বাদ জুম্মা দোয়া মানাজাত অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ জুম্মা বিশেষ মানাজাতে শরীক হন মুসল্লিরা। এ সময় অনেকে আবেগে আপ্লুত হয়ে ছোট ছোট সোনামণিদের জন্য দোয়া করেন। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত যেহেতু দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, এখন দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। জামাতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সম্মেলনে তিনি সব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলাম ও দেশপ্রেমিক সকলকে সঙ্গে নিয়ে পথ চলতে চায় জামাত। ইলিয়াস মাদবরের রিপোর্ট। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা দক্ষিণ জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। এই সময় জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। জামাত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই। কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো, এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন। জামাত আমির বলেন, গত 15 বছর বিচারের নামে যে প্রহসন দেখেছে দেশ, সে ব্যবস্থার অবসান চায় জামাত। যদি কোরআনের আইন চালু হয়, তাহলে যারা অন্য ধর্মের মানুষ, তাদের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তাওফিকের জন্য চেষ্টা করছি, আমাদের মা বোনটা ঘর থেকে বের হয় না, সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না, আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না। গত 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামাত ইসলামী অবিচার করেনি বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে না। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। হঠাৎ সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ায় মধ্যবিত্ত ভোক্তাদের অস্বস্তি বাড়তে শুরু করেছে। আলু, মরিচ সহ 2-1টি পণ্যের দাম কমলেও বেড়েছে তেল, মসুর ডালের দাম। বিক্রেতাদের অজুহাত, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া সবজি বাজার দরে প্রভাব ফেলেছে। রাজধানীর কারণ বাজার ঘুরে বিস্তার গালিবের রিপোর্টে। তেল, মসুর ডাল, শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগামী হতে শুরু করায় অস্বস্তি বাড়ে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের মাঝে।
বাজারে মুরগি মাছ মাংসের দাম আগের মতো থাকলেও বাড়তে শুরু করেছে শাকসবজির দাম। মরিচ, আলু, পেঁপে সহ দু একটি পণ্যের দাম কমলেও শসা, বরবটি, গাজর সহ বেড়েছে বেশিরভাগ সবজির দাম। শসার দাম 100 টাকা কেজি, টমেটো 130 টাকা কেজি, কুমড়া আপনার 30 টাকা কেজি। কুমড়ার দামটা একটু কম আছে, আর অন্য তরকারি সবগুলোই দাম বেশি। সবজির দাম আগের চেয়ে অনেকটা বাড়তি। মানে মরিচ আগে কিনছি 40 টাকা, 50 টাকা, 60 টাকা কেজি, এখন আছে 160 টাকা কেজি। আসলে একটা ভোগান্তিতে পড়ে যায়, কারণ এখন বর্তমান সমাজে যে একটা চাহিদা মানুষের, এটা সাধারণ জনস্বার্থ থেকে ঊর্ধ্বে হয়ে যায়। মানুষের যে ক্রয় ক্ষমতা আর জিনিসের যে দাম, একটু মধ্যবিত্তের আসলে এটার জন্য বার্ডেন হয়ে যায়। চাল সহ অন্যান্য মুদি পণ্যের দাম আগের মতো থাকলেও কেজি এবং লিটার প্রতি বেড়েছে মসুর ডাল ও সয়াবিনের দাম। তেলের দাম প্রতি লিটারে 2 টাকা 3 টাকা করে বাড়ছে, আর অন্য মালের দাম সব দামে ঠিক আছে। মসুর ডাল 1 কেজিতে বাড়ছে 12 টাকা করে। দেশের বিভিন্ন স্থানে স্বল্প এবং ভারী বর্ষণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগামী বলে দাবি বিক্রেতাদের। তোমার তো বর্ষা সিজন যেতে আছে, আমদানি কম, আর সব জিনিস তো নষ্ট হয়ে যেতে হবে বৃষ্টির কারণে, এই কারণে দাম বাড়ছে। বাজার মনিটরিং এবং বর্ষায় উৎপাদিত পণ্যের যথাযথ সংরক্ষণ বাড়ালে স্বস্তি ফিরবে বলে মনে করেন নগরবাসী। মিফতাক আলীব, মাই টিভি, ঢাকা। গাইবান্ধার সাগাটা থানার ভেতর ঢুকে পুলিশকে ছুরিকাঘাত করা সেই দুর্বৃত্তের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে হামলাকারীর মানসিক সমস্যা ছিল। পরে তার পকেট থেকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী প্রবেশপত্র দেখে নাম সাজু মিয়া বলে পরিচয় মেলে। তার পিতা দুলাল মিয়া ও মাতা রিক্তা বেগম গতকাল সাগাটা থানার ভেতরে প্রবেশ করে মহসিন নামে এক এএসআইকে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ওই যুবক। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে আটকের চেষ্টা করলে দৌড়ে সাগাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেয়। এই সময় খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশ রাতভর পুকুরটি পাহারায় রাখে। 10 ঘন্টা পর আজ সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল যুবকের মরদেহ উদ্ধার করে। সাগাটা থানার ওসি বাদশাহ আলম জানান, যুবক থানায় এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে পাশের এক পুকুরে ঝাঁপ দেয় এবং সাঁতার না জানার কারণে মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাজনীতি নয়, বরং সদস্য দেশগুলো ক্রিকেটের জন্য কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি সভাপতি মহসিন নাকভি। ঢাকার একটি 5 তারকা হোটেলে এসিসি সভায় মন্তব্য করেন তিনি। মিটিং শেষে সন্তুষ্টির কথা জানিয়ে এসিসি সভাপতি জানান, ভারত শ্রীলঙ্কা অনলাইনে যোগ দিলেও বাকি সব দেশই এই বৈঠকে সশরীরে অংশ নেওয়ায় স্মরণীয় একটি দিন কেটেছে। এর আগে ভারতের কোনো প্রতিনিধি বাংলাদেশে অংশগ্রহণ করবে না জানালে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল। একই সাথে ভারতের সঙ্গে সুর মেলায় শ্রীলঙ্কাও, যদিও শেষ মুহূর্তে নিজেদের সিদ্ধান্ত পাল্টে ভার্চুয়ালি যুক্ত ছিল দুই দেশই। None of us wants politics inside any of our organizations, and it was a very good meeting in a very good atmosphere, and I hope we will continue meetings like this in future also. রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন হাক হোগান 71 বছর বয়সে মারা গেছেন। হোগানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট WW। নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এই রেসলিং কিংবদন্তি। 80 ও 90-এর দশকের সবচেয়ে জনপ্রিয় রেসলার ছিলেন হাক হোগান। পরে বিনোদনের অন্যান্য মাধ্যমেও খ্যাতি অর্জন করেন তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। পেশাদার রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন টেরি বলিয়া, যিনি হাল্ক হোগান নামে বিশ্বজুড়ে পরিচিত, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার 71 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট WWE। পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান 1980-র দশকে WWE-কে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানায় WWE। ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটার শহরের পুলিশ জানিয়েছে, হোগানের বাড়িতে হার্ট অ্যাটাকের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। ফায়ার ও রেস্কিউ টিম তাকে উদ্ধার করে মর্টন প্ল্যান্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 1980-র দশকে রেসলিং এর সোনালী যুগে হোগান ছিলেন পোস্টার বয়। তার বিখ্যাত সব সংলাপ আর বাহুর মাপ নিয়ে দমভক্তি তাকে সাধারণ দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। উচ্চতা, মাংসপেশির গঠন আর সমুদ্র সৈকতের মতো সোনালী চুল ও হ্যান্ডেলবার গোফের জন্য এক ঝলকে চোখে পড়তেন তিনি। গলায় বাঁধা ব্যান্ডেনা, বিশাল শরীর আর রিংয়ের মাঝে তার অতি নাটকীয় ভঙ্গিমায় তিনি হয়ে ওঠেন WWE-র অবিচ্ছেদ্য প্রতীক। মঞ্চে তিনি প্রায় আমেরিকার জাতীয় পতাকা উড়িয়ে দিতেন।
এক যুগে শুধু কুস্তির জগতেই নয়, পুরো পপ কালচারে হয়ে উঠেছিলেন চেনা মুখ। তাই তাকে WWE 2 বার অন্তর্ভুক্ত করে হল অফ ফেম সম্মানে। 1980-র দশকে তার ব্যাপক জনপ্রিয়তা WWE কে যুক্তরাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে একটি বৈশ্বিক বিনোদন মাধ্যম হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। কুস্তির পাশাপাশি তিনি অভিনয়েও জড়িয়ে পড়েন। জনপ্রিয় সিনেমা রকি 3, আই সান্টা উইথ মাসেলসে অভিনয় করেন তিনি। তবে কুস্তি ও বিনোদনের বাইরে তার জীবনে বিতর্কের কমতি ছিল না। 1915 সালে তার এক অডিও ফাঁস হয়, যেখানে তিনি বর্ণবৈষম্যমূলক শব্দ ব্যবহার করেছিলেন। এর জেরে WWE তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। পরে 2018 সালে তাকে আবার সংস্থায় ফিরিয়ে আনা হয়। বিতর্ক সত্ত্বেও হাল্ক হোগান পেশাদার রেসলিংয়ের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন হয়েই বেঁচে থাকবেন ভক্তদের মনে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।